পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের যে প্রশ্নবিচিত্রাটা 2025 বেরিয়েছে, 2025-এর পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নবিচিত্রাটা বেরিয়েছে, সেই প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার মূল্যায়নের গণিতের যে চ্যাপ্টারগুলো আছে, আজকে আমরা তার প্রথম চ্যাপ্টারটা করব, অর্থাৎ প্রথম স্কুলটা করব। প্রথম স্কুলের 1-এর দাগ এবং 2-এর দাগের যে অবজেক্টিভ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, আজকের এই ভিডিওতে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে এখানে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। সঠিক উত্তর নির্বাচন করে এখানে 3টে অপশন দেওয়া থাকবে, সেই 3টে অপশনের মধ্যে যেটা ঠিক হবে সেটা তোমাকে দাগ দিতে হবে। আমি এখানে 1-এর দাগের সঠিক উত্তর নির্বাচনের প্রত্যেকটা অঙ্ক খাতায় লিখে নিয়েছি। যেহেতু সঠিক উত্তর নির্বাচন করতে গেলে তোমাকে খাতাতে অঙ্ক করে সঠিক উত্তরটা বের করতে হবে, তাই আমি খাতাতে অঙ্কগুলো টুকে নিয়েছি। প্রথমে 6টা এবং পরে 2-এর দাগের 5টা অঙ্ক, আমরা সেই অঙ্কগুলো পরপর একটা একটা করে করব। চলো শুরু করি। আমরা এখানে দেখি, এখান থেকে প্রথম যে অঙ্কটা দিয়েছে, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? অর্থাৎ কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে 10 বছরের দ্বিগুণ মানে তুমি ধরো যদি আমরা 100 টাকা ব্যাংকে রাখি, অর্থাৎ আমার আসল যদি 100 টাকা হয়, তাহলে তার সুদ কত হবে? বা 10 বছর পরে আমরা কত টাকা পাবো? 10 বছর পরে আমরা পাবো 200 টাকা। অর্থাৎ আমরা কত টাকা বাড়তি পেলাম? 100 টাকা বাড়তি পেলাম। তাহলে 200 মাইনাস 100 টাকা সমান সমান 100 টাকা হচ্ছে তোমার সুদ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 100 টাকা আমি রেখেছিলাম ব্যাংকে, 100 টাকার 10 বছরের সুদ, এটা 10 বছরের সুদ কত টাকা? 100 টাকা। 100 টাকার 10 বছরের সুদ হচ্ছে 100 টাকা। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাকে 100 টাকার 10 বছরের সুদ যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকার 1 বছরের সুদ আমাকে বের করতে হবে 100/10 কাটাকাটি করলে 10, অর্থাৎ 10%। তাহলে সুদের হার কত ছিল? 10%। এখানে তোমরা বি আনসারটা রাইট চিহ্ন দেবে। ঠিক আছে, একটি গ্রামের পরের অঙ্ক, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি 1 বছর জনসংখ্যা বৃদ্ধির হার, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? আমরা সুদের ফর্মুলাটা কি জানি? সমূল চক্রবৃদ্ধির পি ইন্টু বা সমাহার বৃদ্ধির ফর্মুলা কি? পি ইন্টু r/100n। এখানে পি মানে যে জনসংখ্যাটা ছিল, আমার অঙ্কে পি জনসংখ্যাই বলে দিয়েছে। 1 বছর পরে যে জনসংখ্যা বৃদ্ধির রেটটা কত? 2r%। তোমরা এখানে লিখবে 2r বাই নিচে 100n। আমাকে এই অপশনগুলোর মধ্যে ঠিক করতে বলেছে। আমরা 2 কাটলে 50 পাবো, তাহলে পি ইন্টু 1+r/50n, অর্থাৎ এই সূত্রটা কোথায় আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি সি অপশানে আছে, অর্থাৎ তোমরা সি অপশানে টিক চিহ্ন দেবে। 3 নম্বর অঙ্ক বলেছে x² = 6। সমীকরণের বীজ বা বীজদ্বয় কি কি হবে? আমরা সমীকরণটা যদি এখানে লিখি, x² = 6, বা তোমরা যদি এটা ভাঙো কি হবে? x² = 6x, কোনাগুনি গুণ করলাম, বা x² - 6x = 0। এবার এখানে তুমি x কমন নিয়ে নাও, কি থাকবে? x - 6 = 0। দুটি রাশির গুণফল শূন্য হলে উহাদের যে কোনো একটি অবশ্যই শূন্য হবে। দুটি রাশির গুণফল শূন্য হলে উহাদের যে কোনো একটি অবশ্যই শূন্য হবে। অতএব হয় x = 0 অথবা x - 6 = 0 বা x = 6। তাহলে দুটো বীজ কি পেলাম? 0 আর 6, অর্থাৎ তোমাদের অপশান হচ্ছে এখানে সি, অর্থাৎ তোমাদের সি অপশানে টিক চিহ্ন দিতে হবে। এরপরে দেখো দিয়েছে 2a = 3b = 4c হলে a:b:c সমান কত? তাহলে এখানে 2a প্লাস 3b সমান 2a সমান 3b সমান 4c। ওকে, বা তুমি যদি এরকম লিখে নাও 2a সমান 3b, বা তুমি এখানে কি লিখবে? a/b সমান 3/2,
or A:B সমান সমান 3:2। সিমিলারলি এখানে আবার তুমি ধরো 3B সমান সমান 4C বা B/C সমান সমান 4/3, B:C সমান সমান 4:3। এইবার তুমি দেখো A:B সমান সমান 3:2 আর B:C সমান সমান 4:3। তাহলে এখানে বির জায়গায় 4 আছে, এখানে বির জায়গায় 2 আছে। তাহলে প্রথমেরটাকে তুমি 2 দিয়ে পরেরটাকে 1 দিয়ে গুণ করো, তাহলে 6:4, এটা হবে 4:3। তাহলে A:B:C সমান সমান হচ্ছে 6:4:3, 6:4:3। তাহলে কোন অপশনটা হবে? 6:4:3। তাহলে সির অপশনটা আনসার হবে। ঠিক আছে, 6:4:3। এরপরেরটা দেখি। এরপর বলছে AB ও CD রেখাংশ P বিন্দুতে পরস্পরকে ছেদ করে। AB আর ধরো এরকম AB আমি লিখছি ABCD, কোন বিন্দু ছেদ করেছে? P বিন্দুতে ছেদ করেছে। কোন তিনটি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা যাবে? এ তে কি লেখা আছে? A, P, B, APB। এটা একটা সরল রেখা, সরল রেখা দিয়ে কখনোই একটা বৃত্ত অঙ্কন করা যাবে না যা তিনটি বিন্দুকে ছেদ করা যাবে, তাহলে এটা হবে না। বি তে কি লেখা আছে? ABC, অর্থাৎ ABC, এটা দিয়ে ABC একটা বিন্দু যদি এখানে বসানো যায় তাহলে এই বিন্দুকে টাচ করতে পারে, তাহলে এটা আঁকা সম্ভব। BDC, বি এখানে একটা BDC, তাহলে BDC দিয়ে এটা দিয়েও আঁকা সম্ভব। আবার ডিতে কি লেখা আছে? ACD, এটা দিয়েও আঁকা সম্ভব। তাহলে এখানে বলেছে তিনটি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না, কোনটা দিয়ে? AP দিয়ে, অর্থাৎ তোমরা A তে টিক চিহ্ন দেবে। তাহলে APB দিয়ে আঁকা সম্ভব নয়, বাকিগুলো দিয়ে সম্ভব। ও কেন্দ্রবৃত্তের বৃত্তে PQ একটি ব্যাস। আমি একটা ছবি আঁকি, একটা বৃত্ত আঁকলাম যার কেন্দ্র হচ্ছে O, PQ একটি ব্যাস। তাহলে PQ যদি ব্যাস হয় তাহলে নিশ্চয়ই PQটা এই ওর উপর দিয়েই যাবে। PQটা হচ্ছে যে ব্যাস হয়ে গেল। PR আমি এখানে একটা আর বিন্দু দিলাম, PR সমান সমান RQ, অর্থাৎ এটা হচ্ছে আর, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। কোণ RPQ, এই কোণটার মান কত বের করতে বলেছে। তাহলে এটা দেখো বৃত্তের উপর কেন্দ্র দিয়ে গেছে, এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ হলে এটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ PRQ সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি এটা এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, মানে এটা সমাদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অতএব নিশ্চয়ই কোণ RPQ সমান সমান কোণ RQP। আর এইটা ত্রিভুজের তিনটে কোণের মান 180 হয়, এইটার মান কত হবে? তাহলে 180 - 90 সমান সমান 90 ডিগ্রি। আবার যেহেতু দুটো কোণ সমান, তাহলে কোণ RPQ সমান সমান 90/2 সমান সমান 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই মানটা কত বেরোলাম? 45 ডিগ্রি। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে, সহজ দিয়েছে, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে অঙ্কটা দেখবো আমরা। এরপরের অঙ্কটা কি বলেছে দেখো। পরের অঙ্কটা বলেছে 2-এর দাগের শুরু হবে এবার বার্ষিক। এবার আমরা যে 1-এর দাগের অঙ্কগুলো শেষ করলাম, এবার 2-এর দাগের অঙ্কগুলো হবে। তোমরা যদি প্রশ্নচিত্রটা খুলে রাখো তাহলে তোমাদের কিন্তু অসুবিধা হবে না, পরপর তোমরা বুঝতে পেরে যাবে। বার্ষিক 5% হারে 7,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? এখানে P সমান সমান কত? 7,000, R সমান কত? 5%, N সমান কত? 2 বছর। তাহলে আমরা কি সূত্র জানি? P ইন্টু সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? P ইন্টু R/100, অর্থাৎ এটা সুদ আসল মিলিয়ে এই সূত্রটা। তাহলে এখানে P এর মান কত? 7,000। 1 প্লাস R এর মান কত? R এর মান হচ্ছে 5% বাই 100,
আর এন এর মান হচ্ছে 2 বছর। ঠিক আছে, তাহলে তুমি কাটাকাটি করলে কি দাঁড়ায়? আচ্ছা আগে এটা করে নিই। 7,000, আচ্ছা এটা কাটলে 1, এখানে 2, তার মানে এটা গুণ যোগ করলে কত হবে? 20 হবে। এটা 20 একে 20 একে 21, 21/20। আর একবার লিখে দেবে, যেহেতু স্কোয়ার আছে তাই 21/20 দুবার লিখে দিলে। একটা দুটো, একটা দুটো, শূন্য শূন্য কেটে গেল, কি থাকছে? 70, 35, এটা কাটলে 35 হবে। তোমরা 21 আর 35 গুণ করে নেবে, 21 আর 35, 35 আর 21 গুণ করতে পারো, বা 21 গুণ করে নাও। আগে 21 গুণ করলে 441, তাকে 35 দিয়ে গুণ করো। 5 একে 5, 5 চারে 20, শূন্য হাতে 2, 5 দুগুণে 5 চারে 20, 2 22, 3 একে 3, 3 চারে 12, 2 হাতে 1, 3 চারে 12, একে 13, কত হবে? 5, 3, 4, 5, 1, অর্থাৎ 1, 5, 4, 3, 5। এইবার এর থেকে কি করতে হবে? এইবার তোমাকে এখানে এইটা, এই সমান সমান, এটা সমল চক্রবৃদ্ধি হলো, সমল চক্রবৃদ্ধি, আর এখানে নিচে 2 আছে, একটা 2টা থাকবে। তাহলে সুদ সমান সমান কত হবে? 1, 5, 4, 3, 5/2 মাইনাস আসল টাকাটা বাদ দিয়ে দাও, সমান সমান কত হবে? 2 হবে লসাগু। 5, 4, 3, 5 মাইনাস 7 দুগুণে 1400, 14,000 বিয়োগ করলে কত হবে? এখান থেকে তোমরা বিয়োগ করলে পেয়ে যাবে, দেখবে 1, 4, 3, 5/2, অর্থাৎ ভাগ করলে 7 দুগুণে 14, 2 একে 2, 2 সাথে 14.50 টাকা। প্রত্যেকবারই টাকা লিখবে। ঠিক আছে, তাহলে এই আনসারটা রাইট হবে। ঠিক আছে, এরপরে দেখো লিখেছে x সমান সমান 3 + 2√2। এইটা তাহলে কি হবে? আমি যদি 1/x লিখি তাহলে কি হবে? 1/3 + 2√2 হলো। তাহলে এটাকে আবার করোনিলেশন করে দিলে কি হবে? 1 এখানে উল্টো হয়ে যাবে, 3 - 3√2, এখানে হবে 3 + 2√2 ইন্টু 3 - 2√2, অর্থাৎ নিচে এটা বেশি লিখলে উপরেও এটা বেশি লিখতে হয়। তাহলে 1/x সমান সমান আমি লিখতে পারছি 3 - 3√2 বা এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, 3 স্কোয়ার মাইনাস 2√2 হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, আর 2√2 হোল স্কোয়ার মানে কত হবে? 2 দুগুণে 4, দুগুণে 8, অর্থাৎ এখানটা হবে -8। তাহলে 1/x সমান সমান কত পেলাম? 3 - 2√2, অর্থাৎ কিনা 9 থেকে 8 বাদ দিলে 1, নিচে 1 লেখার দরকার নেই। এবার আমাকে মান বের করতে বলেছে x + 1/x। তাহলে x এর মান আমরা আগে থেকেই জানি 3 + 2√2 প্লাস 3 - 2√2, কেননা 1/x এর মান বেরিয়েছে 3 - 1/√2। এই √2 কেটে দিলাম, কত থাকবে? 3 আর 3 যোগ করলে 6। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো লিখেছি ও কেন্দ্রবৃত্তের, সাজিয়ে নিই। আচ্ছা, লেখা আছে কি? ও কেন্দ্রবৃত্তের এবি জ্যা, একটা বৃত্ত অঙ্কন করতে হবে বড় করে। এই বৃত্ত অঙ্কন করলাম, এটা কেন্দ্র ও। ঠিক আছে, তার নিচে লিখেছি এবি জ্যা, আমি এবি জ্যা লিখে দিলাম, এবং জ্যা এর উপর ওডি লম্ব, এই ওডি লম্ব। তাহলে এখানে ও নাম, এখানে ডি নাম হলো। প্রমাণ করো বিসি হলো, সরি লম্ব বিসি আছে, কি বলেছে? এবি জ্যা এর উপর ওডি লম্ব, লম্ব বিসি ড্যাশ হলে প্রমাণ করে। এখানে একটুখানি মিস্টেক হয়ে গেছে, লেখাটা কিছু ছেড়ে গেছে, দেখি কি লেখাটা ছেড়েছে। কি বলেছে এখানটা? ও বিসি ব্যাস হলে, এখানে বিসি ব্যাস হলে, এটা ব্যাস লিখতে হবে, বিসি ব্যাস। আমি এখান থেকে পড়ে বলছি, দেখো লিখেছে ও কেন্দ্রবৃত্তের এবি জ্যা এর উপর ওডি লম্ব, বিসি ব্যাস হলে প্রমাণ করো সি এ সমান সমান 2OD, সি এ সমান সমান 2AD। তাহলে বিসি এখান থেকে, তার মানে বি সিটা একদম এই কেন্দ্রের উপর দিয়ে এইখানটা যাবে, ব্যাস। তাহলে সি এ মানে কোনটা? এইটা। তো এটা যদি সি হয়, সি এ, দেখো এটা কিন্তু ব্যাস কেন্দ্রগামী। তাহলে আমি আগে লিখে দিচ্ছি, কোণ বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, এটা আগে জেনে রাখো। কোণ মানে এর মান হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো ওডি বলেছে, ওডি লম্ব এবি, তাহলে কোণ
ও ডি বি সমান সমানও 90°, অর্থাৎ এই কোণটাও 90° পেলাম, এই কোণটাও 90° পেলাম। এখানে আবার দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ সি এ বি এবং ও ত্রিভুজ ও ডি বি। এই দুটো ত্রিভুজকে বলা হবে সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজ, সদৃশ্যকোণী ত্রিভুজ হলে কি হবে? সদৃশ্যকোণী ত্রিভুজের একটা নিয়ম আছে, যে ধরো তুমি লিখলে এসি বা সি এ বাই, অর্থাৎ এই বাহুটা বা এই বাহুটা এ বি সমান সমান কি হবে? ওডি, অর্থাৎ এই লম্বটা বাই বিডি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি সি এ বাই এ বি মানে কি? দুবার এটা এডি আর বিডি তো সমান, যেহেতু লম্ব কেন্দ্রগামী কোনো লম্ব জ্যাকে সমান দুটো ভাগে ভাগ করবে, এরকম ভাগ করে এরকম একটা উপপাদ্য তোমরা শিখবে। তাহলে আমরা এখানে এ বির জায়গায় লিখতে পারি 2BD, এই যে বিডিটা দুবার 2BD। ঠিক আছে, তাহলে সমান সমান ওডি সমান সমান বিডি। এই বিডি কেটে দিলাম, তাহলে বা আমরা এখানে লিখতে পারি সি এ সমান সমান 2OD। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ঠিক আছে, এরপর 5এরটা বলেছে ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও ডি বিন্দু দিয়ে ডি বিন্দু বিসি বিসি বাহুর মধ্যবিন্দু, ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু আমরা বই থেকে দেখে নিতে পারি। বই থেকে দেখে লিখেছে, দেখো পরেরটা, ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, কোণ বিএসি 40° হলে কোণ বিওডির মান কত? তাহলে আমরা যদি একটা ছবি বৃত্ত এঁকে ফেলি, বৃত্ত এঁকে নিলাম, বৃত্ত আঁকার পর একটা ত্রিভুজের মধ্যে এঁকে নিচ্ছি। এই আমি ত্রিভুজ এঁকে নিলাম, ঠিক আছে, যার নাম দিলাম এ বি সি, ও বৃত্তের কেন্দ্র। তাহলে এখান থেকে একটা কোণ আমরা আঁকতে পারি, আর এখান থেকে একটা ওডি এঁকে দিলাম। ঠিক আছে, ও এম কে পরিকেন্দ্র ও এবং ডি বিসি বাহু, ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এটা লম্ব, এটা 90°। ঠিক আছে, তাহলে এবার বিএসি অর্থাৎ এই কোণটা সমান লেখা আছে 40°। কোণ বিএসি সমান সমান 40°। তাহলে আমরা লিখতে পারি কোণ বিও ডি সমান সমান কত হবে? 80°। কেননা আমরা জানি কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণ যদি 40° হয়, কেন্দ্রস্থ কোণ হবে 80°। ঠিক আছে, এবার দেখো এইটা যদি 80° হয়, তাহলে এইখানে এটা 90°। এই পুরোটা যদি 80° হয়, তাহলে কোণ বিওডি আমাকে যেটা বের করতে বলেছিল, সেটার মান কত হবে? 80/2 সমান সমান 40°। তাহলে বিওডির মান হবে 40°। ঠিক আছে, এবার বলছে যে একটি আয়তঘনকের তল সংখ্যা এক্স, তল সংখ্যা এক্স, কটা তল হয়? একটা ঘনকের কটা তল হয়? ঘনকের সবসময় 6টা তল হয়, 6টি। ঠিক আছে, ঘনকের 6টা তল। ধার মানে বর্ডার, ধার সংখ্যা কটা হয়? একটা ঘন, তুমি যদি একটা ঘন এঁকে নাও তাহলে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। আয়তঘনক আঁকতে বলেছে, আয়তঘনক, এই আয়তঘনক আঁকলে তাহলে এই আয়তঘনকের ধার কটা হবে গুনে নাও। আচ্ছা, তল কটা? উপরে একটা, নিচে একটা, দুটো, তিনটে, চারটে, এপাশে একটা, ওপাশে একটা, 6টা। ধার কটা? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। ধার সংখ্যা হবে 12টা। আর কর্ণ না, শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দু হচ্ছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। শীর্ষবিন্দু 8টা। এবং কর্ণ কটা হবে? 1টা, 2টো, আবার এখান থেকে এই একটা, আবার এখান থেকে এই একটা, মোট হবে গিয়ে 4টে। কর্ণ সমান সমান হবে 4টে। ঠিক আছে, তাহলে আমাকে এবার এখানে লিখেছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি। এক্স এর মান কত? 6, মাইনাস ওয়াই এর মান কোথায়? সেটা ধার সংখ্যা ওয়াই বলেছিল, শীর্ষবিন্দু সংখ্যা জেড বলেছিল,
আর কর্ণের সংখ্যা পি বলেছিল। তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 12, প্লাস জেড এর মান কত? 8, প্লাস পির মান কত? 4। তাহলে কত হচ্ছে? 6 4 10 18, 18 মাইনাস 12, তাহলে 18 মাইনাস 12, 18 থেকে 12 বাদ দিলে 6। তাহলে আমাকে আনসার কত পেলাম আমরা? 6। এইভাবে আমরা সমস্ত 1-এর দাগ এবং 2-এর দাগের সমস্ত অঙ্কগুলো সম্পূর্ণ করলাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক।